আচ্ছা, এই পার্টটাতে আমি সলভ করতেছি আইওটি কোশ্চেন ব্যাংক কত থেকে 18-19 সালের কোশ্চেন ব্যাংকের ম্যাথের কত থেকে কত পর্যন্ত 66 থেকে 70 এই পাঁচটা সলভ করলে কিন্তু ম্যাথের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। ম্যাথের পার্টটাতে যতটুকু মনে পড়েছিল 36 থেকে 70 পর্যন্ত, আর 1 থেকে 35 পর্যন্ত ছিল ফিজিক্স, ঠিক আছে। এরপর 70 থেকে 90 পর্যন্ত মেবি কেমিস্ট্রি, আর 91 থেকে 100 পর্যন্ত তোমার ইংলিশ, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে তোমার যে পার্টটা আছে এই পার্টে আমি সলভ করবো 66 থেকে 70 পর্যন্ত, ওকে। আচ্ছা, তো 66 নাম্বারের যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটাতে কি বলতেছে, দ্য ফলোয়িং ফিগার শোস এ রাইট সার্কুলার সিলিন্ডার মেটাল রড হুইচ ইজ এক্সপান্ডিং অ্যাজ ইট ইজ হিটেড। ওকে, বলছে যে তোমাকে দ্য ফলোয়িং ফিগার, এখানে একটা নিচে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারটাকে কি বলছে, রাইট সার্কুলার সিলিন্ডার, একটা কি বৃত্তাকার সিলিন্ডার যেটা মেটাল রড দ্বারা তৈরি, এবং হুইচ ইজ এক্সপান্ডিং মানে কি বড় হইতেছে, মানে বিস্তার ঘটতেছে, অ্যাজ ইট ইজ হিটেড মানে যখন তুমি তাপ দিতেছো তখন এটা কি হইতেছে, বিস্তার ঘটতেছে, মানে বা বড় হইতেছে। তো বলছে যে আফটার টি সেকেন্ড দ্য রেডিয়াস অফ দ্য রড ইজ এক্স সেন্টিমিটার। টি সময় পরে রডটার রেডিয়াস, মানে এই যে রডটা ছিল এরকম সিলিন্ড্রিক্যাল যে রডটা ছিল এই রডটার রেডিয়াস মানে ব্যাসার্ধ দেওয়া আছে কত, সরি রেডিয়াস দেওয়া আছে কত, মানে ব্যাসার্ধ দেওয়া আছে কত, এক্স সেন্টিমিটার, অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য রড ইজ 5 এক্স সেন্টিমিটার। তোমাকে বলতেছি কি, এই যে রডটা আছে এই রডের লেন্থটা মানে দৈর্ঘ্যটা আছে কত, 5 সেন্টিমিটার। দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য রড ইজ ইনক্রিজিং অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ 0.032 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। তোমাকে বলছো যে ক্রস সেকশনাল এরিয়া মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা কিন্তু একটু জানা লাগবে, নাহলে তুমি হুট করে মাথায় আসবে না। ক্রস সেকশনাল এরিয়া মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তুমি যতবার বায়োলজি পড়ছো কিন্তু দেখছো আমরা প্রস্থচ্ছেদ করি, ঠিক আছে। দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য রড, এই রডটার ক্রস সেকশনাল এরিয়াটা কি হইতেছে, ইনক্রিজিং মানে বৃদ্ধি পাইতেছে উইথ এ কনস্ট্যান্ট রেট অফ 0.032 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। তো বলছে যে ফাইন্ড ডিএক্স বাই ডিটি হোয়েন দ্য রেডিয়াস অফ দ্য রড ইজ 2 সেন্টিমিটার। যখন তোমাকে কি বলছে, রডের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তখন ডিএক্স বাই ডিটিটা বের করতে বলছে, মানে ব্যাসার্ধ বৃদ্ধির হার বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো আমি জিনিসটা যদি একটু সিম্পলিফাই করি, তোমার কাছে কিন্তু কি দেওয়া আছে, একটা রড দেওয়া আছে যেটার ব্যাসার্ধ হয়েছে কত এক্স, আর দৈর্ঘ্য হয়েছে কত 5x। তো তোমাকে বলছে এটার ক্ষেত্রফলটা, প্রস্থ যে ক্ষেত্রফলটা কি হইতেছে, বৃদ্ধি পাইতেছে, ঠিক আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, দ্য ক্রস সেকশনাল এরিয়াটার ইনক্রিজিং এট এ কনস্ট্যান্ট রেট। রেট মানে কি বলতো, যে কোনো জিনিস সময় সাপেক্ষে বৃদ্ধি পাওয়াকে আমরা কি বলি, রেট বলি। তাহলে আমরা বুঝতেছি ক্রস সেকশনাল এরিয়াটাকে বৃদ্ধি পাওয়ার রেটটা হইতেছে কি হবে, ডিএ বাই ডিটি। আর ওরা বলতেছে এই ডিএ বাই ডিটির মানটা হচ্ছে কত, 0.032। আচ্ছা, তো আমরা যদি একটা সিলিন্ড্রিক্যাল শেপের যে কোনো একটা জিনিসকে যদি কি করি, ক্রস সেকশনাল এরিয়া করি, মানে এটাকে কাটি, তাহলে আমরা কিরকম শেপ দেখতে পারবো। ধরো আমি তোমাকে বললাম, আমি এই যে এটা একটা সিলিন্ড্রিক্যাল ধরে নাও, এটাকে যদি আমি কাটি এখান দিয়ে ক্রস সেকশনাল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল করি, তাহলে শেপটা দেখতে কিরকম হবে, একটা গোলাকার শেপ হবে না। তো গোলাকার শেপের ক্ষেত্রফল কত হয়, আমরা জানি যে গোলাকার শেপের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তো এখন যেহেতু এখানে রেডিয়াস দেওয়া আছে এক্স, তাহলে এটা কি হবে, পাই এক্স স্কোয়ার। ব্যাপারটা কি বুঝতে পারছি, এটা ক্রস সেকশনাল এরিয়াটা কত হবে, পাই এক্স স্কোয়ার। কেন, কারণ আমি এটাকে যেখানেই কাটবো, এখানে কাটি, এখানে কাটি, এখানে কাটি, সবসময় আমরা কি দেখবো, একটা বৃত্তাকার মাথা দেখবো, তাই না। তো এটা ক্রস সেকশনাল এরিয়াটা কি হবে, পাই আর স্কোয়ার, দ্যাট মিনস পাই এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি এর মানটা পাই এক্স স্কোয়ার বসাই দেই, তাহলে এটা কত আসতেছে, 0.032 আসতেছে। আচ্ছা, তো এখানে দেখো তো পাই হইতেছে কনস্ট্যান্ট, এটা কি যাবে, বের হয়ে যাবে। এক্স স্কোয়ারকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে যাই, তো এক্স স্কোয়ারকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে গেলে কি আসবে, 2x। এখন আমি কাকে ডিফারেন্সিয়েট করতেছিলাম, এক্স স্কোয়ারকে, মানে এখানে চলক কে ছিল এক্স, কিন্তু কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছিলাম, টি এর সাপেক্ষে। তাই আমাকে এখানে একটা কি দেওয়া লাগবে, ডিএক্স বাই ডিটি দেওয়া লাগবে। আর ওই পাশে কত আছে, 0.032। বুঝতে পারছি, আমাদের পাই কনস্ট্যান্ট রাশি বের হয়ে গেছে। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x। এখন আমি ডিফারেন্সিয়েশন করতেছিলাম কিন্তু টি এর সাপেক্ষে, তাই আমাকে এখানে একটা কি দেওয়া লাগবে, ডিএক্স বাই ডিটি দেওয়া লাগবে, ওকে। তাহলে এখন প্রশ্নে আমার কাছে শুধু ডিএক্স বাই ডিটি এর মান চাওয়া হয়েছে, তাহলে আমরা কি করবো, 0.032 কে ওই পাশে, বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাবো। তাহলে এখানে কি আসতেছে, পাই ইন্টু 2x আসতেছে নাকি আসতেছে না, আসতেছে। ওরা বলে দিছে এর রেডিয়াসটা কত, 2 সেন্টিমিটার হলে ডিএক্স বাই ডিটি এর মান বের করা। রেডিয়াসটা কি ছিল, এক্স, এক্স এর মান কত হবে, 2, ঠিক আছে। তো আমাদের এখানে কি হবে, এক্স এর মানটাকে তুমি 2 বসাই দিবা, তাহলে এখানে কত আসতেছে, এক্স এর জায়গায় এখানে তুমি 2 বসাই দাও, তাহলে উপরে থাকে কত 0.032, নিচে থাকতেছে কত, পাই ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এখানে কত আসতেছে, 2.54 ইন্টু 10 ইনভার্স কত, 3। তাহলে আমরা এখান থেকে কি পাই গেছি, আমাদের যে ডিএক্স বাই ডিটির মানটা চাইছিল কত, 2.54 ইন্টু 10⁻³ এটা কয় নাম্বার অপশনে আছে। আচ্ছা, তোমার এখানে অপশনগুলা এই যে 0.00256, এটা এই নাম্বার অপশনের সাথে মিলবে, বুঝতে পারছি।
আচ্ছা, তো তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল, কি করা হয়েছে, আমি যদি তোমাকে একটু আরেকবার এক্সপ্লেন করি বলি। একটা রড দেওয়া ছিল সিলিন্ড্রিক্যাল শেপের, ওইটার বলছে যে ক্রস সেকশনাল এরিয়াটা রেট, মানে ক্রস সেকশনাল এরিয়াটা ইনক্রিজের রেট দেওয়া ছিল এত। তো ক্রস সেকশনাল এরিয়া মানে এটাকে আমরা কিভাবে বের করবো, বৃত্তাকার যেহেতু পাই এক্স স্কোয়ার ডিএ বাই ডিটি সমান সমান কত 0.032, এর মানটাকে বসে ডিফারেন্সিয়েট করছি, দেন আমরা এক্স এর মান বসাইছি, আমাদের ক্ষেত্রফল ডিএক্স বাই ডিটি এর মানটা বের হয়ে গেছে। ওকে, আচ্ছা, এটা ছিল 66 নম্বর প্রবলেম। দেন 67 একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, ফাইন্ড দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ফলোইং ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। তোমাকে একটা ইন্টিগ্রেশন বের করতে বলছে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কি 1 প্লাস কজ এক্স, ঠিক আছে। আর ইন্টিগ্রেশন চিহ্নের সাথে শেষে একটা কি থাকে, ডিএক্স থাকে। ইন্টিগ্রেশনে কি বের করতে বলছে, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস সাইন এক্স, নিচে আছে কি 1 প্লাস কজ এক্স। তো আমরা যারা ত্রিকোণমিতির রুলগুলো জানি, 1 প্লাস কস 2 থিটা, এটা সূত্র কি, ত্রিকোণমিতির সূত্র কি, 1 প্লাস কস 2 থিটা সূত্র ছিল 2 কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে কি হয়ে যাবে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, মানে কি হয়ে যাবে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, আর উপরে কি আছে 1 প্লাস সাইন এক্স আছে নাকি নাই, আছে। তাহলে আমরা এখানে কি পাইতেছি, নিচে 1 প্লাস কজ এক্স এর সূত্র দিছি, আগে কি আসছে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, আর উপরে কি আসছে 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে। আচ্ছা, এবার এখন আমরা কি করতে পারি, 1কে যদি 2 কজ স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করে দিই, আচ্ছা হয়তো তুমি 2টাকে বাইর করে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। আচ্ছা না, থাক, ভিতরেই থাক, কোনো সমস্যা নেই। 1কে যদি তুমি 2 কজ স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করো, একটা হাফ থাকবে। আর 1 বাই কজ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারি নাকি পারি না, অবশ্যই পারি। সিমিলারলি আমি যদি কি করি পরের পিছনের রাশিটাকে যদি ভাগ করতে যাই, তাহলে এখানে পিছনের রাশিটাতে কি থাকবে, একটা ই টু দি পাওয়ার এক্স তো গুণ আসে, ই টু দি পাওয়ার এক্স তো গুণ আসবে, আর এখানে একটা কি আছে সাইন এক্স আছে, আর নিচে কি আছে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে। এখানে কি আসতেছে, ই টু দি পাওয়ার এক্স দিয়ে নর্মাল বাংলা গুণ করে দিছে আর কি, সোজা গুণটা। ই টু দি পাওয়ার এক্স দিয়ে ওর সাথে একবার গুণ হবে, ওর সাথে একবার গুণ হবে, আর নিচে একটা 2 কজ স্কোয়ার এক্স বাই 2 থাকবে। তো 2 কজ স্কোয়ার এক্স বাই 2 এখানে হাফ বসলো, আর 1 বাই কজ স্কোয়ারকে আমরা সেক স্কোয়ার লিখে ফেললাম, আর এখানে একটা সাইন এক্স আছে, নিচে আছে কজ স্কোয়ার এক্স বাই 2। আচ্ছা দেখো তো, আমরা কি সাইন 2 থিটার একটা সূত্র কি শিখছি নাকি শিখি নাই, অবভিয়াসলি শিখছি। তো সাইন এক্সকে কি লেখা যায়, সাইন 2 থিটার সূত্র ছিল 2 সাইন থিটা কস থিটা, তাহলে সাইন এক্সের সূত্রটা কি হবে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, বুঝছি। আমরা সাইন এক্স সমান সমান কি লিখতে পারি 2 সাইন এক্স বাই 2, আমি এই লাইনে লিখে ফেললাম, আর এক্সট্রা লাইন লিখলাম না। তো সাইন এক্সটাকে আমি লিখে দিচ্ছি 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2 লিখলাম। আর কি উপকার হয় দেখো তো, এখানে একটা 2 এখানে একটা 2 কাটা যাবে গা, কজ এক্স বাই 2 কজ স্কোয়ার এক্স বাই 2 কি হবে, কাটা যাবে গা। তাহলে নিচে থাকবে একটা কজ এক্স বাই 2, সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2 কি হয়ে যাবে tan এক্স বাই 2, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আসতেছে ই টু দি পাওয়ার এক্স tan এক্স বাই 2, আর সামনেটাতে আসতেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, নিচে একটা হাফ আসে, আর সেক স্কোয়ার এক্স বাই 2, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন ইন্টিগ্রেশন কিন্তু দোনোটা সামনেই আছে, আমি এখনো কিন্তু ইন্টিগ্রেশনের পার্ট করি নাই, জাস্ট নর্মাল ত্রিকোণমিতির ক্যালকুলেশন করছি। এখন আমরা এখানে কি করতে পারি, তো যারা ত্রিকোণমিতির 10.5 চ্যাপ্টারটা করছি, তারা কিন্তু এইরকম ফর্ম্যাটটার সাথে মোটামুটি পরিচিত। ই টু দি পাওয়ার এক্স একটা আছে হাফ, সেক স্কোয়ার এক্স বাই 2 আসছে, প্লাস ই টু দি পাওয়ার এক্স tan এক্স বাই 2 আসছে, ঠিক আছে। তো আমাদের এরকম যখন দুইটা রাশি এখানে ইউভি এখানে ইউভি হয়, দুইটা সেট থাকে, মানে দুই জোড়া সেট থাকে, তখন আমরা কি করি এক জোড়া সেটকে বসাই রাখি, এক জোড়া সেটকে কি করি বসাই রাখি। তো তুমি এটাকে বসাই করতে পারো, এটাকে বসাই করতে পারো, আমি পিছনেরটাকে বসে রাখলাম ই টু দি পাওয়ার এক্স tan এক্স বাই 2। এখন আমি কি করবো, এই দুইটার মধ্যে ইউভি ফর্মুলা ফেলাবো, ঠিক আছে। দুইটা ইউভির ফর্মুলা যদি পাশাপাশি চলে, একটাকে বসাই রাখো আর একটাকে কাজ করা লাগে। তো এখানে এই দুইটার মধ্যে ইউভি দিলে কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো, ঠিক আছে। তো আমরা জানি যে কি ইউভি সূত্রটা কি ছিল, ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ভি ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন, ব্রেকেটে আবার কি হোল ইন্টিগ্রেশন, কি ছিল ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন, আবার কি ছিল হোল ইন্টিগ্রেশন, তাই না। আচ্ছা, তো তাহলে এখন দেখো তো এখানে কি আছে, আমাদের ইউ আছে, আর আমরা এখন একটাকে ইউ মনে করবো আর এটাকে কি মনে করবো ভি, ঠিক আছে। এখন আমি একে ইউ মনে করছি, একে ভি মনে করছি। তোমরা যদি বলো যে আমরা একে ইউ মনে করবো একে ভি মনে করবো, কোনো সমস্যা নাই, করতে পারো। তবে একটু পিছনের দিকে তাকাই দেখো, পিছনে কে বসে আছে tan, বলো তো সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে tan আসে নাকি ডিফারেন্সিয়েশন করলে tan আসে, যারা মাথা কাটাবো একটু চিন্তা করো, সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে tan আসবে নাকি ডিফারেন্সিয়েশন করলে, অবভিয়াসলি সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করা হলে tan আসবে। আর আমাদের এখানে দেখো তো ইন্টিগ্রেশন কার হয়, ভি এর ইন্টিগ্রেশন হয় আর ইউ এর ডিফারেন্সিয়েশন হয়, তাই আমরা ভি কে ইন্টিগ্রেশন মানে ভি ইয়া ধরছি আর এটাকে ইউ ধরছি, ওকে। তো তাহলে আমরা সেম ফর্মুলাটা ফালাবো, ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন করব মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন করব, ভি এর ইন্টিগ্রেশন করব, আবার ব্রেকেট দিয়ে একটা কি করব হোল ইন্টিগ্রেশন করব, ওকে।
সেম ফর্মুলাটাতে ফালাইছি আর কি। আচ্ছা তাহলে এখানে দেখো তো কি আসে, ই টু দি পাওয়ার এক্স, এটা বসে যাবে হাফ, সামনে এটা চলে আসবে, সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি আসে, ট্যান স্কোয়ার এক্স আসে, তাই না? এখন কাকে এক্স মনে করছি, এক্স বাই টুকে এক্স মনে করছি, ওর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, হাফ, ওই হাফ দিয়ে কি করা লাগবে, ভাগ করা লাগবে। আমরা দেখছিলাম যে ডিফারেন্সিয়েশনের চেইন রুলের ক্ষেত্রে যে জিনিসটাকে এক্স মনে করে ওই জিনিসটা দিয়ে কি করা লাগে, গুণ করা লাগে, আর ইন্টিগ্রেশন আসলে এটা কি করা লাগবে, ভাগ করা লাগবে, ঠিক আছে? তো সেম কাজটাই করছি, সেক স্কোয়ার এক্স বাই টুকে ইন্টিগ্রেশন করে ট্যান এক্স বাই টু লিখছি, আর নিচে একটা কি দিছি, হাফ দিছি। আচ্ছা তো সেম ভাবে ই টু দি পাওয়ার এক্স এর এখানে ডিফারেন্সিয়েশন করা হইতেছে, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স, এখানে একটা হাফ আছে, সেক স্কোয়ার এক্স বাই টু কে ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স বাই টু আসবে, এক্স বাই টু কে এক্স মনে করার কারণে আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে হাফ আসে, ওই হাফ দিয়ে কি করা লাগবে, ভাগ করা লাগবে। পিছনে একটা প্লাস দিয়ে ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স বাই টু আছে। তাহলে এখানে দেখো তো এই হাফ কি হবে, কাটা, এই হাফ কি হবে, কাটা। এই পুরো অংশটা দেখতে এই পুরো অংশের মতো হুবহু, এটা আছে প্লাসওয়ালা রাশি, এই দেখো এটা হচ্ছে আমাদের প্লাসওয়ালা রাশি, এটা হচ্ছে আমাদের মাইনাসওয়ালা রাশি, তাহলে কি গেল, কাটাকাটি গেল। তাহলে আনসার রইল কত, ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স বাই টু। তোমার এটা একটু বড় করে করাইছি আর কি, প্রমাণ টাইপের, ঠিক আছে? তুমি চাইলে এটাকে একটা ফর্মুলার মধ্যে ফালাই দিয়ে কিন্তু করতে পারতে। এখানে যে ফর্মুলাটা ইউজ করছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডি এক্স সমান সমান ইন্টিগ্রেশন কি হবে, সমান সমান হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। তুমি এই ফর্মুলায় ফালাইও কিন্তু করতে পারতা। তো চাইলে তোমার ইচ্ছা মতো তুমি যেমন ইচ্ছা সামনে করো, কোনো সমস্যা নেই, ওকে? আচ্ছা তো এটা ছিল 67 নাম্বার প্রবলেম। দেন 68 নাম্বারে কি প্রবলেমটা কি বলছে, অ্যালং এ স্ট্রেট হরিজন্টাল রোড এ ট্রাক অফ মাস ইজ 1800 কেজি ট্রাভেলস, ঠিক আছে? আচ্ছা দ্য ট্রাক ইঞ্জিন ইজ ওয়ার্কিং এট এ কনস্ট্যান্ট রেট অফ 30 কিলোওয়াট when the truck speed is 20 meter per second and the acceleration is 0.4 meter per second. The magnitude of the resistance of the motion of the truck is R Newton. Find the value of R. তোমাকে বাংলায় বলি কি হয়েছে, তোমাকে বলছে অ্যালং এ স্ট্রেট হরিজন্টাল রোড, একটা স্ট্রেট রোডের মধ্যে ট্রাক যেটার ভর হচ্ছে কত, 1800 কেজি ট্রাভেল করতেছে, ভ্রমণ করতেছে। দ্য ট্রাক ইঞ্জিন মানে ট্রাকের ইঞ্জিনটা কত ক্ষমতার কাজ করতেছে, 30 কিলোওয়াট ক্ষমতার কাজ করতেছে। when the truck speed is 20 মিটার পার সেকেন্ড, বলছে যখন ট্রাকের স্পিড হয়েছে 20 মিটার পার সেকেন্ড, ত্বরণ হয়েছে কত, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজিস্ট্যান্স ফোর্স অফ দ্য মোশন অফ দ্য ট্রাক, ট্রাকের বিরুদ্ধে একটা বল কাজ করতেছে, মানে মোশন কাজ করতেছে, ওইটা কি, আর। তো বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, তোমাকে বলছে যে আর এর ভ্যালুটা কত হবে, ওকে? তো জিনিসটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এখানে যে ট্রাকটা আছে, এই ট্রাকটা কিন্তু খালি ট্রাকটাকে চালাইলে হইতেছে না। ধরো এটাকে ট্রাক চিন্তা করো, এই ট্রাকটাকে কিন্তু শুধু ট্রাককে চালাইলে হইতেছে না, তাকে কিন্তু একটা রেজিস্টিভ ফোর্স মানে বাধা ফোর্সটাকে কি করতে হবে, অতিক্রম করতে হইতেছে, ঠিক আছে? ওখানে রেজিস্টিভ ফোর্সের মানটাই প্রশ্ন আমার কাছে চাওয়া হয়েছে, আর এর মানটা, ওকে? তো আমরা কি করবো এখন, আর এর মানটা বের করবো। ঠান্ডা মাথায় চিন্তা করো, ট্রাকে কিন্তু চললেই হবে না, তাই কিন্তু যে বাধা যে ফোর্সটা আছে, ওই ফোর্সটাও কিন্তু কি করতে হবে, অতিক্রম করতে হবে। তাহলে তার ট্রাকের যে ক্ষমতাটা, এই পুরো ক্ষমতা কি তার খালি শুধুমাত্র গতিবৃদ্ধির ক্ষেত্রে ব্যয় হইতেছে, নাকি তাকে বাধাটা অতিক্রম করতেও ব্যয় করতে হইতেছে? অবভিয়াসলি তাকে কিন্তু কি বাধাটা অতিক্রম করার জন্য কি করতে হইতেছে, ক্ষমতাটা ব্যয় করতে হইতেছে। তো আমরা ক্ষমতা বের করার সূত্রটা কি জানি, ক্ষমতা বের করার সূত্রটা জানি আমরা কি, পি সমান সমান কি, এফ ভি। আচ্ছা পি সমান সমান আমরা জানি যে এফ ভি, ক্ষমতা বের করার সূত্র। এখন এফ তোমার মনে হবে যে এফ সমান সমান শুধু এম এ দিয়ে দেন, এফ সমান সমান তো আমরা এম এই জানি, তো কেন আমি এখানে এম এর প্লাস সামথিং একটা দিব? কারণ সে ট্রাকটাকে কিন্তু শুধুমাত্র ত্বরণ দিলেই চলবে না, ট্রাকটাকে কিন্তু কি করতে হবে, বাধাটা অতিক্রম করতে হবে। আর বাধার মানটা ওরা বলে দিচ্ছে কত, আর। তাহলে এই আর দোনোটাই কিন্তু অতিক্রম করে চলতে হবে, তাকে কিন্তু ত্বরণও দিতে হবে, বাধার পরিমাণ সমান পরিমাণ মানে বাধাটাকে অতিক্রম করতে হবে। তাই দোনোটা কি করা লাগবে, যোগ করা লাগবে। তোমার মনে হইতে পারে বিয়োগ করা লাগবে, না, তোমাকে কিন্তু ট্রাকটাকে ত্বরণও দিতে হবে, আবার বাধাটা অতিক্রম করতে হবে, দুটা জিনিসই করতে হইতেছে। ক্ষমতাটা পুরো ক্ষমতাটা ব্যয় হইতেছে বাধাতে আবার ত্বরণে। তাই আমাদের এখানে কি হবে, এম এ প্লাস আর ইন্টু কি হবে, ভি। আর পি হচ্ছে কি ক্ষমতার মান দেওয়া আছে 30 কিলোওয়াট, কিলোটা থেকে আমরা ভাঙাবো 1000 দিয়ে গুণ করে দিব। এম হচ্ছে 1800 কেজি, ত্বরণ দেওয়া আছে কত, 0.4, রেজিস্টিভ ফোর্সের মানটা তোমাকে বের করতে বলছে, আর বেগ দেওয়া আছে কত, বেগ দেওয়া ছিল 20 মিটার পার সেকেন্ড। তো তুমি এখান থেকে কি করবা, কষ্ট করে আর এর মানটা বের করে দিয়ে দেখাই দিবা, ঠিক আছে? তাহলে এখান থেকে আর এর মানটা কত আসতেছে আমরা যদি একটু চেক করে দেখি, 20টাকে এই পাশে নিয়ে আসবো, কত আসতেছে, 30 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 3 ভাগ, সরি 30 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 3 ভাগ কত যাবে, 20, ঠিক আছে? আর বাকি এই পার্টটা কি হয়ে যাবে, এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 1800 ইন্টু পয়েন্ট কত, 4। তাহলে আর এর মানটা আসতেছে আমাদের কত, 780, ঠিক আছে? তাহলে আর এর মানটা কত নিউটন, 780 নিউটন। তাহলে কতটুকু বাধা তাকে দিতেছে, 780 নিউটন বাধা দিতেছে, বুঝতে পারছি? আচ্ছা এরপরে 69 এর প্রবলেমটাতে কি বলছে, এ বল ইজ থ্রোন ফ্রম এ পয়েন্ট অফ ও
আচ্ছা, আইওটিতে একটা ঝালালো টাইপের জিনিস করে কি, তোমাকে প্রশ্নটা ঘুরাই ফিরাই দিয়ে সহজ জিনিস চাই, কিন্তু তোমাকে মাথা উড়াই দিবে। একদম সহজ একটা জিনিস তোমাকে বললো যে 2 আর 2 যোগ করো, তো তোমাকে কিন্তু 2 আর 2 যোগ করতে ডিরেক্ট দিবে না, তোমাকে বললো যে 5 থেকে 3 বিয়োগ করলে যেটা আসে, 4 থেকে 2 বিয়োগ করলে যেটা আসে, ওই দুটোটা জিনিস যোগ করো। তুমি কিন্তু গোলাই যাবা, জিনিসটা কিন্তু সহজই দেয়, ঠিক আছে। যেমন এখানে একটা প্রবলেম দিছে, এ বল ইজ থ্রোন ফ্রম এ পয়েন্ট অফ ও হুইচ ইজ 6 সেন্টিমিটার অ্যাবভ দ্য হরিজন্টাল গ্রাউন্ড। মানে বলছে একটা ও পয়েন্ট থেকে একটা বলকে নিক্ষেপ করা হয়েছে, যেটা হচ্ছে কি ভূমি থেকে 6 মিটার উচ্চতায় আছে। দ্য বল ইজ প্রজেক্টেড উইথ এ স্পিড অফ ইউ মিটার পার সেকেন্ড। বলছে বলটাকে প্রজেক্ট করা হয়েছে, মানে মারা হয়েছে ইউ মিটার পার সেকেন্ড অ্যাট অ্যাঙ্গেল থিটা, থিটা কোণে, আর ইউ আদি বেগে মারা হয়েছে। তো বলছে যে দেয়ার ইজ এ থিন ভার্টিক্যাল পোস্ট, একটা ভার্টিক্যাল পোস্ট আছে, মানে গোল পোস্ট টাইপের পোস্ট আছে, যেটা 4 মিটার হাই অ্যান্ড 8 মিটার হরিজেন্টালি অ্যাওয়ে ফ্রম দ্য ভার্টিক্যাল থ্রো ও। তো বললো যে এখানে একটা গোল পোস্ট টাইপের কিছু একটা আছে, যেটা হচ্ছে 4 মিটার উপরে আর কতটুকু দূরে, 8 মিটার দূরে। তো তোমাকে বলছে দ্য বল passes just above the top of the post 2 সেকেন্ড আফটার প্রজেকশন, ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। তোমাকে বলছে যে এই পোস্টটা এই বলটা কি করে, গোল পোস্টটা কত সেকেন্ড পরে করে একদম টপ দিয়ে মানে উপর দিয়ে যায়, গোল পোস্টে 2 সেকেন্ড পরে গোল পোস্টের উপর দিয়ে যায়। তোমাকে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান থিটা, ট্যান থিটার মানটা কি করছে জানতে চাওয়া হয়েছে। ওকে, তোমাকে বলছে, আমি চিত্রটা একটু ড্র করে দেখাই, ওদের এখানেও চিত্র দেওয়া ছিল। এখানে 6 মিটার উপর থেকে একটা বস্তুকে তুমি কি করছো, ইউ আদি বেগে আর থিটা কোণে নিক্ষেপ করছো। এখানে একটা গোল পোস্ট আছে, যেটা হচ্ছে 4 মিটার দূর, 4 মিটার উচ্চতা আর 8 মিটার দূরে। তোমাকে বলছে যে গোল পোস্টের উপর দিয়ে, এটা হচ্ছে আমি ভূমি, এই গোল পোস্টের উপর দিয়ে বল যাইতেছে কত সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, ঠিক আছে। তো তোমাকে বলছে যে কিসের মান বের করতে, এই ট্যান থিটার মানটা বের করতে বলছে, ঠিক আছে। ট্যান থিটার মানটা বের করো। তা আমরা ট্যান থিটা বের করার একটা সূত্র জানি, মানে উচ্চতাও আছে, ভূমি আনুভূমিক দূরত্ব আছে, হ্যাঁ, মানে উলম্ব উচ্চতা আনুভূমিক সরণ দুটোটা আছে। এরকম একটা সূত্র ছিল, ওয়াই সমান সমান এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। ছিল নাকি ছিল না, এরকম একটা সূত্র কিন্তু ছিল, ওয়াই সমান সমান এক্স ট্যান থিটা ডিভাইডেড মাইনাস জি এক্স স্কোয়ার 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এক্স হয়েছে কি আনুভূমিক সরণ, ওয়াই হয়েছে কি উলম্ব সরণ। এখন দেখো আমাদের বস্তুটা ছিল 6 মিটার উপরে, চলে গেছে 4 মিটার উপরে, তাহলে উলম্ব সরণ কতটুকু হয়েছে বুঝতেছো, উলম্ব সরণ কতটুকু হয়েছে 2 মিটার, কিন্তু তুমি কিন্তু 6 লিখলে হবে না, 4 লিখলে হবে না, ছিল 6 মিটারে চলে গেছে 4 মিটারে, তাহলে কতটুকু উলম্ব সরণ হয়েছে 2। আর এক্স হয়েছে আনুভূমিক দূরত্ব, কতটুকু আনুভূমিক সরণ হয়েছে যেটা দেখতেছে 8। আর এখান থেকে ট্যান থিটার মান তো আমরা বের করবো, উপরে আছে জি ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর মান হয়েছে 8, আর এখানে আছে 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তো ভি এর মানও আমি জানি না, ভি হয়েছে কি আদিবেগটা, আর কি আদিবেগটা এখানে বলে দিছে ইউ, আদিবেগ কত বলেছে ইউ স্কোয়ার আর কজ স্কোয়ার থিটা। তো আমি এখানে কি করলাম, ইউ কস থিটা হোল স্কোয়ার লিখে দিলাম, ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটাকে কি করলাম, ইউ কস থিটা লিখলাম। আমি ইউর মানও জানি না, থিটার মানও জানি না, এটা কিভাবে বের করবো, ওরা কিন্তু একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, কত সেকেন্ড পর অতিক্রম করে 2 সেকেন্ড। তো আমরা একরকম একটা সূত্র শিখছিলাম, এক্স সমান সমান ভি নট কস থিটা ইন্টু টি, শিখছি নাকি শিখি নাই, এক্স সমান সমান ভি নট কস থিটা টি। এক্স হচ্ছে আনুভূমিক দূরত্ব যেটা দেখছে 8, ভি নট আদিবেগ দেওয়া আছে ইউ ইন্টু কস থিটা, আর টাইম কত সেকেন্ড বলে দিছে ওরা 2 সেকেন্ড, তাহলে 2 আর 8 কাটি দিলে কত আসে 4, তাহলে আমরা ইউ কস থিটার মান কত পাইতেছি 4, ঠিক আছে। দেখো এখান থেকে কিন্তু আমি ইউ কস থিটার মানটা বের করতে পারছি। এবার এখানে আমরা কি করবো, বসাই দিলে চলে আসবে, তাহলে 2 সমান সমান 8 ট্যান থিটা মাইনাস জি ইন্টু কত 8 স্কোয়ার 2 ইন্টু ইউ কস থিটা, যেটার মান হচ্ছে কত 4 স্কোয়ার, ঠিক আছে। তো এইগুলোকে এই পাশে নিয়ে আসো, দেন এখান থেকে ট্যান থিটার মানটা তুমি ইজিলি কি করতে পারবে, বের করতে পারবা। তাহলে 9.8, জি এর মান 9.8 ইন্টু 8 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 4 স্কোয়ার কত আসতেছে 19.6। এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে গেলে 2 এর সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে, 19.6 যোগ 2, আবার 8টা এই পাশে নিয়ে আসলে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে ট্যান থিটার মান আসতেছে কত 2.7। তাহলে আমরা এখান থেকে কি করতে পারছি, ট্যান থিটার মানটা বের করতে পারছি, কত আসছে 2.7। আশা করি বুঝতে পারছি। তো এখান থেকে আমার কাছে ট্যান থিটার মানটা 2.2 আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, একটা জিনিস খেয়াল করা হয় নাই। আচ্ছা, তোমাকে যদি কেউ একটা দূরত্ব বের করতে বলে, তুমি কি ধরো তোমাকে বলো যে রহিম সাহেব এখানে 0.0 পয়েন্ট থেকে রহিম সাহেব 2 মিটার দূরে ছিল, ঠিক আছে, সে সরে 8 মিটার চলে গেল, তাহলে রহিম সাহেব কতটুকু মুভ করছে, তুমি বলো যে 8 বিয়োগ 2 মানে কতটুকু 6, ঠিক আছে না। তুমি কি আদি বিয়োগ শেষ করো না শেষ বিয়োগ আদি করো, অবভিয়াসলি শেষ বিয়োগ আদি করো। দেখো আমাদের শেষের পয়েন্টটা কতটুকু উপরে, ভূমি থেকে 4 মিটার উপরে, আদি পয়েন্টটা ছিল কত মিটার উপরে, 6 মিটার উপরে, তাহলে তুমি যদি শেষ বিয়োগ আদি দাও, এটার মান কি
প্লাস আসবে না মাইনাস আসবে? অবভিয়াসলি আমাদের উলম্ব সরণটা কিন্তু কি আসবে? মাইনাস আসবে। বুঝতে পারছো? তোমাকে কিন্তু কি করতে হবে? শেষ বিয়োগ আদি দিতে হবে। শেষ বিয়োগ আদি। শেষ কতটুকু উপরে ছিল? 4 মিটার উপরে। আদি কতটুকু ছিল? 6 মিটার উপরে। তাহলে এখান থেকে যদি শেষ বিয়োগ আদি দাও, তাহলে এখানে কত আসতেছে? 4 - 6 মানে -2। তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে যে এখানে কেন এরকম কাজ করলাম না? তুমি এই পয়েন্টটা যেহেতু আগে থেকেই ছিল, তাই এটাকে 0 ধরো আর এটাকে ধরো 8। তাহলে 8 - 0 দাও, আলটিমেটলি 8ই আসবে, কোনো রকম চেঞ্জ হবে না। এটা -2 হবে, তাহলে -2 হয়ে গেলে একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে 19.6 এর সাথে আমি 2কে যোগ করছিলাম, এটাকে বিয়োগ করব আর 8 দিয়ে কি করে দিব? ভাগ করে দিব। তাহলে এটা কত আসতেছে? 2.2 আসতেছে। বুঝতে পারছি? আচ্ছা, একটা ভুল হয়েছিল। এটা কত হয়েছে? 2.2। আচ্ছা, এরপর লাস্ট যে প্রবলেমটা আছে এখানে কি বলছে? আব্দুল হাকিম ইজ এ চেয়ারম্যান অফ এ কমিটি ইন হাউ মেনি ওয়েজ এ কমিটি অফ দ্য কমিটি অফ ফাইভ committee of 5 between sorry committee of 5 be chosen from 10 people given that Abdul Hakim is must be one of them. তোমাকে বাংলায় বলি সহজভাবে, একটা সোজা প্রশ্নই। আব্দুল হাকিম ইজ দ্য চেয়ারম্যান অফ এ কমিটি। আব্দুল হাকিম একটা কমিটির চেয়ারম্যান, ঠিক আছে? তো এখন কি হয়েছে? ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ কমিটি অফ 5 বি চুজেন? 5 জনের কমিটি কয়ভাবে চুজ করা যাবে? ফ্রম 10 জন পিপল, যেখানে আব্দুল হাকিম মাস্ট বি ওয়ান অফ দেম। আব্দুল হাকিমকে অবশ্যই এখানে কি করতে হবে? থাকতে হবে, ঠিক আছে? তো তোমার 10 জন থেকে তুমি কি করবা? 10 জন থেকে 5 জনকে চুজ করতে বলছে। চুজ মানে কি? বাছাই। কিন্তু চুজ মানে কিন্তু কি? বাছাই। ওকে, বাছাই করতে বললে আমরা কি করি? বিন্যাস করি নাকি সমাবেশ করি? অবশ্যই আমরা কি করি? সমাবেশ করি। আরও একভাবে বোঝানো যায় যে কমিটি গঠন করার কথা বললে কিন্তু সমাবেশ করি। কারণ হচ্ছে কমিটিতে কিন্তু তুমি এ বি আর বি একে দুইটা আলাদা বলতে পারবে না। এটা কিন্তু বিন্যাসের ক্ষেত্রে আলাদা, কিন্তু সমাবেশে দুজন কি? সেম। তো রহিম আর করিমকে নিয়ে তুমি যে কমিটি পাবা, করিম আর রহিমকে নিলেও কিন্তু সেম কমিটি পাবা, আলটিমেটলি আলাদা হইতেছে না। তো এই জন্য এখানে কি করা লাগবে? সমাবেশ করা লাগবে। বাছাই, গঠন করা সব কিছু কিন্তু সমাবেশ মিন করে। তো 10 জন থেকে তুমি 5 জনের একটা কমিটি গঠন করবা, যেখানে আব্দুল হাকিমকে অবশ্যই কি করতে হবে? থাকতে হবে, ঠিক আছে? তা আব্দুল হাকিম যদি একজন যেহেতু ফিক্স থাকতেছে, তাহলে আমাদের এখানে একজনকে আমি আগে থেকে ফিক্স করে দিই। 10 জন ছিল, তাহলে একজনকে যদি আমি ফিক্স করে দিই, আমার হাতে আছে কয়জন? 9 জন। আর 5 জন সিটের মধ্যে একজন সিট কিন্তু আব্দুল হাকিম নিয়ে ফেলবে। তাহলে আব্দুল হাকিমের যদি একটা সিট চলে যায়, তাহলে বাকি সিট আছে কয়টা? 4টা। তাহলে 9 জন থেকে আমি এখন কয়জনকে নিব? 4 জনকে। 9C4। 9C4 যদি ক্যালকুলেট করি কত আসে? 9C4 হচ্ছে 1 to 6, ঠিক আছে? আনসার হচ্ছে কত? 1 to 6। বুঝতে পারছি? আমরা একটু বোঝানোর চেষ্টা করি। তোমাকে বলছে একটা 10 জন থেকে 5 জনের কমিটি গঠন করতে হবে, যেখানে আব্দুল হাকিমকে কি করতে হবে? মাস্ট বি থাকতে হবে। তো আব্দুল হাকিম 10 জনের মধ্যে ছিল, তাই আমি আব্দুল হাকিমকে আগে থেকে ফিক্স করে রাখতেছি। তাহলে 10 জন থেকে একজন কমে গেল, কত? 9 জন। আর কমিটি আসতে বসতে পারবে কয়জনের? 5 জনের। তো এখান থেকে একজন চলে গেলে, একজন আগে থেকে বসে গেলে কয়জন আছে? 4 জন। তাহলে 9 জন থেকে 4 জন নিতে পারি, বাছাই করতে পারি 9C4 ভাবে। আশা করি বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে জানাইতে পারো। দেখার জন্য থ্যাংক ইউ।